এই ফ্লোচার্টের রুলস না জেনে ফ্লোচার্ট লিখতে যাওয়া যাবে না। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি 6.1.2, যেটি তোমাদের বোর্ড বইয়ের 81 পৃষ্ঠায় রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু ইতিপূর্বে তোমাদের 6.1.1 ওকে এটি কিন্তু আলোচনা করেছি এবং এটি দুটি পার্টই তোমাদেরকে আমি দিয়েছি। তোমরা যারা পাওনি, আমি সাজিক ভ্যালি চয়েস দিয়েছি একদিন, কক্সবাজার চয়েস দিয়েছি একদিন। ওকে, তোমরা যারা এগুলো পাওনি তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখবে, তাহলে আমি তোমাদেরকে এগুলো লিঙ্ক দিয়ে দিব। এছাড়াও আজকের ডেসক্রিপশন বক্সে অবশ্যই এই দুইটি ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা আগে ইনস্ট্রাকশনটা দেখে নিই। একটু দেখো ইনস্ট্রাকশন কি রয়েছে 6.1.2 এ। নাও ইন গ্রুপস ডিসকাস অ্যান্ড রিফ্লেক্ট অন দ্য স্টেপস ইউ হ্যাভ ফলোড টু চুজ ওয়ান ফ্রম দ্য অল্টারনেটিভস। হ্যাঁ, বলা হচ্ছে দলে আলোচনা করো এবং বিকল্পগুলোর মধ্যে থেকে একটি পছন্দ করো। যে ধাপগুলো অনুসরণ করেছে তুমি তা নিয়ে ভাবো। ওকে, দ্য ফলোইং স্টেপস ফর মেকিং a choice for your help, you can use them and add steps if you need them. বলা যে তুমি যে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য তুমি যে সিদ্ধান্তগুলো নিয়েছিলে বা পছন্দগুলো করেছিলে, হ্যাঁ, তুমি কি করতে পারো, সেগুলোর সঙ্গে আরও কোনো স্টেপস চাইলে যোগ করতে পারো। লেটার অ্যারেঞ্জ দ্য স্টেপস ইন দ্য গিভেন ফ্লো চার্ট। নিচে একটা ফ্লো চার্ট দেওয়া রয়েছে, সেই ফ্লো চার্টে তোমাকে কি করতে হবে সেটা উপস্থাপন করতে হবে। ফাইনালি শেয়ার ইউর ফ্লো চার্ট ফর মেকিং আ চয়েস উইথ দ্য ক্লাস। প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু মূল আলোচনা হলো আমাদের ফ্লো চার্ট। আসলে ফ্লো চার্ট কি এইটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, এখানে ফ্লো মানে হচ্ছে কি বলো দেখি, ফ্লো মানে হচ্ছে প্রবাহিত হওয়া। পানি সবসময় কি বলো দেখি, উপর থেকে নিচে প্রবাহিত হয় না নিচ থেকে উপরে বলো তো? পানি সবসময় কিন্তু উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয়। তার মানে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, তারপরে যে কাজটি এইভাবে কিন্তু আমাদেরকে সাজাতে হবে। এটা কিন্তু সাজানোর কিছু সিস্টেম রয়েছে। হ্যাঁ, এই ফ্লো চার্টগুলো করার জন্য আমাকে কিছু সিস্টেম মানতে হবে, মেনে কিন্তু ফ্লো চার্টগুলো করতে হবে। ওকে, এখানে স্টেপস দেওয়া রয়েছে, আমরা চাইলে এই স্টেপসগুলো আরও যোগ করতে পারি, এটা উপরে ওনারা বলে দিয়েছে, তাই না? তো ফ্লো চার্ট করার নিয়ম হলো, প্রথমে আমরা যদি এরকম একটা বক্স করে নিই, হ্যাঁ, বক্সে প্রথম কাজটা লিখি, তারপরে এরকম করে তীর চিহ্ন করাই দিই, দিয়ে আবার এইভাবে করি, হ্যাঁ, তারপরে আবারও তীর চিহ্ন করে দিই, হ্যাঁ, দিয়ে আবারও করি। এইভাবে কিন্তু ফ্লো চার্ট করা যাবে। অথবা করা যেতে পারে কি, তুমি উপরে লিখলা, লেখার পরে এইভাবে বন্ধ করে দিলা, দিয়ে এরকম করে আবার এইভাবে করতে পারো, হ্যাঁ, আবার এইভাবে করতে পারো, তারপর আবার এইভাবে দিয়ে এইভাবে করতে পারো, যেতে পারো। ওকে, কিন্তু এখানে কিছু আইন আছে ফ্লো চার্টের। ওকে, এই ফ্লো চার্ট কিন্তু ইন্টারমিডিয়েটে শেখানো হয়। এই আইনগুলো কিন্তু তোমাদের একটু মেনে বুঝে শুনে চলতে হবে। আইনগুলো কি বলো দেখি, এই আইনগুলো হচ্ছে ফ্লো চার্টের যে ঘরগুলো হবে, হ্যাঁ, এই ঘরগুলো লম্বাটা, এই লম্বাটা এটা কিন্তু ইকুয়াল হতে হবে। হ্যাঁ, কিন্তু এটা কি হতে হবে, ইকুয়াল হতে হবে। এটা ছোট বড় করা যাবে না। যেমন একটা এরকম দিলা আর একটা তুমি এরকম দিলা, এরকম করা যাবে না। সাইজগুলো এই লম্বাটা কিন্তু একই হবে, কিন্তু মোটাটা বড় হতে পারে। দেখা গেলো এই যে এটা সমান করে আমি একটা বানাচ্ছি, দেখো এটা সমান করে বানাচ্ছি, কিন্তু এই মোটাটা আরো বড় হলো। দেখো মোটাটা আরো কি হলো, বড় হলো। এরকম মোটাটা বড় করতেছি। হ্যাঁ, তাহলে এটা এরকম মোটাটা বড় করতে পারি, কিন্তু এই ঘরের সমানটা কিন্তু এরকম বড়, এটা বড় করা যাবে না, এরকম সমান করতে হবে। চলো আমি একটু মূল জায়গায় তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো কিভাবে এটা হবে। এই যে সাইজগুলো কিন্তু ইকুয়াল, দেখো এখানে আমি সুন্দর করে করেছি, এখানে ইকুয়াল হবে। ওকে, এই দিকে কিন্তু মোটা হতে পারে, যেমন এটা একটু মোটা হয়েছে, তাই না? এরকম মোটা হতে পারে, কিন্তু এই দিকে কিন্তু ইকুয়াল হবে। আমরা কিন্তু এগুলো ইন্টারমিডিয়েটে পড়াই। ওকে, এগুলো ইন্টারমিডিয়েটে রয়েছে, সো সেই অনুযায়ী আমি বলে দিলাম এখানে সাইজগুলো কিন্তু হবে ইকুয়াল হবে। এবং এই যে ফ্লো চার্ট শুরু করার নিয়ম আছে। হ্যাঁ, ফ্লো চার্ট শুরু করার কিছু নিয়ম আছে, কিছু আইন আছে। আইনগুলো তোমাদের জানা দরকার, কিন্তু এগুলো বুঝে না করলে হবে না। আসলে আমি এটা গদবাধা করে দিলাম তা কিন্তু নয়। চলো আমি আইনগুলো তোমাদেরকে স্পষ্ট করে একটু দেখিয়ে দিই। সাবজেক্ট নেওয়া যাবে না, তার মানে ফ্লো চার্টে কিন্তু সাবজেক্ট দেওয়া যাবে না, অক্সিলারি ভার্ব নেওয়া যাবে না, মডাল ভার্ব নেওয়া যাবে না, অ্যাডভার্ব নেওয়া যাবে না, ফুল স্টপ দেওয়া যাবে না। ওকে, ফুল স্টপ দেওয়া যাবে না, ফুল সেন্টেন্স লেখা যাবে না। যা যা নিতে পারবে দেখো বক্স করতে হবে, এটা বলছি শর্ট নোটসে লিখতে হবে। ফ্রেজ উইদাউট ভার্ব, হ্যাঁ, বা মূল ভার্ব নেওয়া যাবে না। ওকে, তারপর কি ফার্স্ট লেটার মাস্ট বি ইন ক্যাপিটাল, মানে প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের করতে হবে। এই যে দেখো ভার্ব প্লাস আইএনজি নেওয়া ভালো। তাহলে ফ্লো চার্ট লেখার নিয়ম কি, ভার্ব প্লাস আইএনজি নেওয়া ভালো। যদি কখনো তোমার এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে বাক্যের শুরুতে, তাহলে তুমি ওগুলোকে বাদ দিয়ে বিইং নিবা। কি নিবা বলো তো, বিইং। ওকে, আবার দেখো যদি হ্যাভিং প্লাস এক্সটেনশন অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, তাহলে তুমি কি নিবা, ওই হ্যাভ হ্যাজ হ্যাডকে বাদ দিয়ে হ্যাভিং নিবা। অথবা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম নিলে ভালো। ওকে, নমুনা উত্তরে ভার্বের যে ফর্ম থাকবে সেই ফর্ম নেওয়া ভালো। তোমাদের যদি নমুনা উত্তর দিয়ে রাখে ওরা, দিয়ে কোনো একটা ভার্ব দিয়ে শুরু করলো গোয়িং, মানে ভার্ব দিয়ে রাখছে আইএনজি ওলা, তাহলে তোমার সবগুলো আইএনজি ওলা নেওয়াটা হবে বুদ্ধিমানের কাজ। বুঝতে পারছো? তাহলে এইগুলো কিন্তু এইভাবে সুন্দর করে সাজাতে হবে। এবং দেখো প্রতিটাই কিন্তু, যেমন এখানে দেখো আমি সবগুলোতে পাস্ট করেছি,
গাইডেড, কেম, ইমপ্রিজেন্ট, অন, তাই না? এইভাবে কিন্তু আমাদেরকে অ্যান্সারগুলো করতে হবে। প্রিয় শিক্ষার্থী, চলো এখন আমরা সরাসরি আমাদের উত্তরগুলো সাজাতে চাই। ওকে, আমাদের উত্তরগুলো কিভাবে ছিল একটু দেখি, আমাদের প্রশ্নটা কি ছিল, সেখান থেকে আমরা কিভাবে উত্তরগুলো সাজাবো। আমাদের দেখো এখানে কয়েকটা ধাপ রয়েছে। এক্সপ্লোর মোর অ্যাবাউট অল্টারনেটিভস, আইডেন্টিফাই ইউর নিড, compare the advantages and disadvantages of the options, review your choice, select the suitable option। বলা হচ্ছে যে এক্সপ্লোর মোর অ্যাবাউট দ্য অল্টারনেটিভস, হ্যাঁ, আমাকে আরও বিকল্পগুলো খুঁজতে হবে। আইডেন্টিফাই ইউর নিড, মানে আমার চাহিদাগুলোকে আমাকে বুঝতে হবে। কম্পেয়ার দ্য অ্যাডভান্টেজেস, আমাকে কি বলো দেখি সুযোগ সুবিধাগুলোর কম্পেয়ার তুলনা করতে হবে। অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, অসুবিধাগুলোরও তুলনা করতে হবে অফ দ্য অপশনস, হ্যাঁ। রিভিউ ইউর চয়েস, চয়েস করার পরে আবার এটা রিভিউ করতে হবে যেটা আসলে ভালো হচ্ছে না মন্দ হচ্ছে। তবে সিলেক্ট দ্য সুইটেবল অপশন, তবে সুইটেবল অপশনটাকে সিলেক্ট করতে হবে। এইগুলো করতে গেলে এগুলোর সঙ্গে আমরা চাইলে আরও কিছু ধাপ অ্যাড করতে পারি। আমি কয়েকটা ধাপ অ্যাড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই জায়গায় প্রথমে আমি যেটা লিখছি আইডেন্টিফাই মাই নিড, এখানে আইডেন্টিফাই মাই নিড না দিয়ে আমি লিখবো আইডেন্টিফাইং মাই নিড। কেন? আমি পরে সবগুলোতে কিন্তু আইএনজি নিব। ওকে, তাহলে আইডেন্টিফাইং মাই নিড, তবে কি গ্যাদারিং ইনফরমেশন। দেখো প্রথমে আমার যেটা নিড এটাকে আগে নিড আইডেন্টিফাই করতে হবে। আসলে আমি সাজেক আর কক্সবাজারের মধ্যে যদি কথা বলি, আসলে আমি সাজেক গিয়েছিলাম, কক্সবাজার যাইনি, তাহলে আমার নিডটা কি? এখন আমার নিডটা কক্সবাজার। আবার মনে করো আমি কক্সবাজার গিয়েছিলাম কিন্তু সাজেক কোনোদিনও যাইনি, তাহলে আমার নিডটা কি? সাজেক। সো আগে আমার আইডেন্টিফাই করতে হবে আমার নিড, আমার প্রয়োজনটা। তারপর গ্যাদারিং ইনফরমেশন, তারপরে ওই জায়গায় যে আমরা যাবো সেই জায়গা যাওয়ার জন্য যে ইনফরমেশনগুলো দরকার বা খরচগুলো দরকার, এই ব্যয়গুলো সম্পর্কে আমাদেরকে তথ্য কী করতে হবে? কানেক্ট করতে হবে, কালেক্ট করে রাখতে হবে। তবে আইডেন্টিফাই না বলে বলবো আইডেন্টিফাইং। দেখো সবগুলো কিন্তু আমি আইএনজি দিচ্ছি। ওকে, আর যদি মেইন ফর্ম নিতাম তাহলে সবগুলো মেইন ফর্ম নিতে পারতাম। আইডেন্টিফাইং গুড অল্টারনেটিভস, আমাকে বিকল্প, ভালো বিকল্প বাঁচতে হবে। যে আসলে সাজেক যাওয়ার জন্য যে আমি বাস যাবো না ট্রেন যাবো না, আমরা 5 জন বা 10 জন মিলে গেলে একটা কার নিয়ে যাবো, হ্যাঁ, এগুলো কিন্তু আমাকে ভাবতে হবে। তবে দেখো এখানে ধাপটা কিন্তু আমাকে কোনটার পরে কোনটা, আগে আমার ইচ্ছাটা কি, মানে প্রয়োজনটা কি, তারপরে তথ্য কালেক্ট করতে হবে। তথ্য কালেক্ট করার পরে বিকল্প তথ্যগুলো ভাবতে হবে। তারপরে এক্সপ্লোর মোর অ্যাবাউট অল্টারনেটিভস, এরপর আমাকে যে বিকল্পগুলো রয়েছে এই বিকল্পগুলোকে আরও কি করতে হবে? আরও এক্সপ্লোর করতে হবে, অনুসন্ধান করতে হবে, করে দেখতে হবে কোনটা বেস্ট হবে। তারপরে কি দেখো সবগুলো থেকে আইএনজি নিয়েছি, এক্সপ্লোরিং মোর অ্যাবাউট অল্টারনেটিভস। তারপর কি লিখছি? সুইটেবল, সিলেক্টিং সুইটেবল অপশন ফ্রম দ্য অল্টারনেটিভ। আমরা যে উপরে বিকল্পগুলো নিলাম সেই বিকল্পগুলো থেকে আমরা সিলেক্ট করতে হবে সুইটেবল, যেটা আমার জন্য উপযুক্ত। ওকে, তারপর করতে হবে কম্পেয়ারিং অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। আমি যে এটা নিব ওইখানে দেখবো আমাদের কি কি সুযোগ সুবিধা আছে বা কি কি অসুবিধা রয়েছে। তারপরে কি করবো? চুজ দ্য বেস্ট অ্যান্সার। আমরা তারপরে বেস্ট অ্যান্সারটাকে চুজ করে নিব। ওকে, কি করবো দেখি? বেস্ট অ্যান্সারটাকে চুজ করবো। চুজ করার পর দেখবো রিভিউ মাই চয়েস, যে আসলে আমার এটা বেস্ট হলো কিনা, এটা একটু আমি কি করে দেবো? চুজ করে দেখবো। প্রিয় শিক্ষার্থী দেখো তোমাদের কিন্তু এগুলো লিখতে হবে, হ্যাঁ, জাস্ট এই চিত্রটা দিলেই হবে। কিন্তু আমি এতগুলো কথা তোমাদের সঙ্গে বললাম কেন? কারণ এতগুলো কথা বললাম এই কারণেই, তুমি এখন 9-এ আছো, এরপর এবার 10-এ যাবা। 10-এ গিয়ে তুমি এসএসসি পরীক্ষা দিবে, কিন্তু তখন তোমার ফ্লো চার্ট থাকবে মাস্ট। তখন ওই ফ্লো চার্টে তুমি যদি নিয়ম না বুঝে সাইজগুলো, ঘরের সাইজগুলো ঠিক না করো, মার্কস কিন্তু পাবে না। সো আমি আবারও বলছি, ফ্লো চার্টের যে আইন রয়েছে, ফ্লো চার্টের যে রুলস রয়েছে, এই রুলসগুলো তোমাকে কিন্তু আগে দেখতে হবে। ফ্লো চার্টের রুলসগুলো আগে ফলো করবা, দেন তুমি এই ফ্লো চার্টটা সাজাতে যাবা। এই যে ফ্লো চার্টের রুলসগুলো আছে তোমরা একটু স্ক্রিনশট করে নাও। দেখো ফ্লো চার্টের রুলসগুলো স্ক্রিনশট করে নাও। হ্যাঁ, এই ফ্লো চার্টের রুলস না জেনে ফ্লো চার্ট লিখতে যাওয়া যাবে না। আমি কিন্তু 3 জুলাই এর পূর্বে তোমাদের শর্ট সাজেশনগুলো হবে প্রতিটি বইয়ের ষান্মাসিক চূড়ান্ত মূল্যায়নের সবগুলো বইয়ের শর্ট সাজেশন দিব এবং উত্তর দিব। সেগুলো পেতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে হবে স্যার শর্ট সাজেশন চাই, এবং তোমার স্কুলের নাম অবশ্যই লিখতে হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।